নমস্কার ভিউয়ার্স, আমি অর্ণব শাহ। আপনি দেখছেন অর্ণবস ভিউ। আমেরিকাকে পাকিস্তান কি অ্যাটাক করবে ভিউয়ার্স? এখন তো সেরকমই শোনা যাচ্ছে। আমেরিকার মিনিস্টার ট্রাম্পের মিনিস্টার, একজন মিনিস্টার তুলসী গ্যাবার্ড, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে রয়েছেন, আপনারা জানেন। এই তুলসী গ্যাবার্ড যত সম্ভব একটা রিসেন্ট বিবৃতিতে বলেছে যে আমেরিকার জন্য থ্রেট কারা কারা, মানে কোন কোন দেশগুলো। রাশিয়া রয়েছে তার মধ্যে, অবভিয়াসলি তার মধ্যে চায়না রয়েছে, নর্থ কোরিয়া রয়েছে, এবং তারা কিন্তু পাকিস্তানকে সমানভাবে দোষ দিচ্ছে যে পাকিস্তান কিন্তু যদি সুযোগ পায় আমেরিকাকে কিন্তু কখনোই ছাড়বে না। তার কারণ আপনারা মনে রাখবেন, আমেরিকা কিন্তু রাশিয়াকে কোনো রকমভাবে এই যে ইউক্রেনের সাথে যুদ্ধে কিন্তু তাকে কিন্তু জড়িয়ে রেখেছে। ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হয়নি সেই সময় একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আমি যদি প্রেসিডেন্ট হই তাহলে রাশিয়াকে 24 ঘন্টার মধ্যে এবং ইউক্রেনকে 24 ঘন্টার মধ্যে যুদ্ধ থেকে দুজনকে বিরত করবে। কিন্তু আসার পর কি হয়েছে, যুদ্ধের পরিস্থিতি কিন্তু ক্রমাগত চলেছে এবং ডোনাল্ড ট্রাম্প মনে করছে যে তাদের মধ্যে যুদ্ধ থামাটা সম্ভব নয়। কেন মনে করছে? কারণ সে জানে রাশিয়াকে যত বেশি এই ইউক্রেন ওয়ারের মধ্যে জড়িয়ে রাখা যাবে তত রাশিয়াকে এগেনস্টে তত রাশিয়ার খরচটা বাড়ানো যাবে। আর্মস অ্যান্ড অ্যামিউনিশনসের যে সমস্ত যুদ্ধাস্ত্রের যে সমস্ত খরচটা বেড়ে যাবে। তার ফলে কী হবে, রাশিয়াকে কন্ট্রোল করা সোজা হবে। এবং আমেরিকা আরেকটা খুব কায়দা করে খুব চালাকি করে আরেকটা কাজ করেছে, যেটা হচ্ছে এই ন্যাটো কান্ট্রির সাহায্যটা নিয়েছে আমেরিকা। যার ফলে কি হয়েছে, আমেরিকা নিজের ইউক্রেনে কতটা কি ইনভেস্ট করবে সেটা বোঝা যাচ্ছে না। হতে পারে সেটা খুবই নগণ্য, সেটা এই আমেরিকার মতো দেশের কাছে তো 1 মিলিয়ন কি 100 মিলিয়ন, এর বেশি ইনভেস্ট করছে না। এবং বাদবাকি যেটুকু টাকা ইনভেস্ট করানো হচ্ছে সেটা হয়তো ইউরোপিয়ান কান্ট্রিজগুলোর টাকা হয়তো এই রাশিয়াতে ইনভেস্ট করানো হচ্ছে, ইউক্রেনে ইনভেস্ট করানো হচ্ছে। তার ফলে কী হবে যে ইউরোপের পাওয়ারও অনেক কমে যাবে। সুতরাং সেখানে ডমিনেন্ট পাওয়ার হিসেবে ইউএসের থাকবে এবং রাশিয়া, যে হচ্ছে আমেরিকার একটা শত্রু, প্রত্যক্ষভাবে একটা শত্রু রয়েছে, তাকে কিন্তু কন্ট্রোল করা সোজা হবে। এবার অপরদিকে তুলসী গ্যাবার্ড মনে করছেন যে নর্থ কোরিয়া, রাশিয়া, সুতরাং রাশিয়াকে একটা জায়গায় ইনভলভ করিয়ে রাখা গেল, এরপরে পাকিস্তানকেও কিন্তু ইনভলভ করিয়ে রাখা হয়েছে। কিভাবে? পাকিস্তানকে ক্রমাগত বলা হয়েছে যে আফগানিস্তানের যে বাগরাম এয়ার স্পেসটা রয়েছে সেটা যাতে আমেরিকাকে হস্তান্তর করা হয়। যার ফলে কী হয়েছে, পাকিস্তান কিন্তু ক্রমাগত সেখানে কিন্তু বোম বর্ষণ করে যাচ্ছে। এই বোম বর্ষণের ফলে যেটা হচ্ছে সেটা নিরীহ আফগান তো মারা যাচ্ছেই, এবং প্রতিনিয়ত এই যে বাগরাম এয়ারবেসটা রয়েছে, যেটা আমেরিকা 20 বছর ওখানে থেকে তৈরি করে গেছে, জো বাইডেনের সময় আমেরিকা যখন ওখানে ছেড়ে আফগানিস্তান ছেড়ে চলে যায়, পরবর্তীকালে তারা প্ল্যান করে যে বাগরাম এয়ার স্পেসটা যেভাবে হোক যদি আবার কন্ট্রোলে আনা যায়, তাহলে মিডল ইস্টের এই পাকিস্তান, আফগানিস্তান, ইরান, এই টোটাল রিজনটাতে একটা পাওয়ার কিন্তু বিল্ড করা যেতে পারে, যেটা বিল্ড করবে আমেরিকা। সুতরাং সে কিন্তু এইভাবেই কন্ট্রোলটা করার চেষ্টা করছে। আর যেহেতু পাকিস্তানের অবস্থা একদম জাস্ট ভিখারির মতোই, সেই জন্য একটা ভিখারিকে কিছু টাকা দিয়ে এই কাজে লাগিয়ে দিয়েছে যে তোমরা এটা করতে থাকো। পাকিস্তানের কি অত ক্ষমতা আছে যে একটা দেশের যেখানে দুর্ভিক্ষ চলছে সেখানে একটা অন্য দেশে গিয়ে যুদ্ধ বিমান উড়িয়ে একের পর এক বোম বর্ষণ করে যাবে? আমার মনে হয় না পুরোপুরি অতটা পাকিস্তান নিজের স্বার্থে করছে, কারণ পাকিস্তানের এখানে কোনো স্বার্থ নেই। ওর স্বার্থ একটাই, যেভাবে হোক আমেরিকাকে জায়গাটা পাইয়ে দিতে হবে। সেই জন্য আমেরিকার থেকে টাকা পাচ্ছে, নিশ্চয়ই কিছু অ্যামিউনিশনসও পাচ্ছে কোনো না কোনোভাবে, যুদ্ধাস্ত্রের বা যুদ্ধের কিছু সরঞ্জাম পাচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু পাকিস্তান এখানে কিন্তু লড়াইটা করে যাচ্ছে। সেকেন্ডলি, আমেরিকা মনে করছে পাকিস্তান যতই ইউএসের কথায় এই কাজটা করুক না কেন, পাকিস্তান কিন্তু অ্যাকচুয়ালি চায়নার পাপেট। চায়না এতদিন ধরে পাকিস্তানকে লালন পালন করেছে, প্রচুর অর্থ দিয়েছে, যার হিসেব চায়না বুঝে নেয়নি। প্রচুর হয়তো অর্থ এমন দিয়েছে, জানেছে সেই পাকিস্তান সেই অর্থ ফেরত দিতে পারবে না, তারপরেও কিন্তু চায়না সেই রাস্তাটা বেছে নিয়েছে। তার কারণ পাকিস্তানকে কন্ট্রোল করা খুব দরকার। পাকিস্তানের উন্নতি চাইনিজরা চায় না, কোনো রকমভাবে চাইনিজরা চায় না। কারণ যদি একটা দেশ উন্নত হয়ে যায় তাহলে চায়নাকে মানবে না। সুতরাং তারা কোনো রকমভাবে তাদের দেশে যা যা প্রবলেম আছে সেগুলো
মানে চাইনিজরা আসার আগে যা যা ছিল সেটা এখনও আছে। চাইনিজরা জানে আমি যে টাকাগুলো দিচ্ছি পাকিস্তান উড়িয়ে দেবে, মানে উড়িয়ে দেবে মিনস তাদের যে আর্মি জেনারেল রয়েছে, ফিল্ড মার্শাল রয়েছে, প্রাইম মিনিস্টার রয়েছে, কেউ টাকা রাখবে না দেশে, সব টাকা নিজে হজম করে দেশ থেকে বেরিয়ে চলে যাবে। এটা কিন্তু চাইনিজরা জানে। সেই জায়গা থেকে কিন্তু টাকা একের পর এক দেশে দিয়ে যাচ্ছে খাওয়ার জন্য। যখন খেতে খেতে এদের অভ্যাস হয়ে যাবে তখন কিন্তু এদের কোনো দিক বিদিক বা ওই হুঁশটা থাকবে না যে তারপরে কি না কি চায়নার নামে লিখে দেবে। এবং শুধু তাই নয়, চায়নাকে ইতিমধ্যেই চায়নাকে কিন্তু লাস্ট আমরা 5 বছর ধরে যখন আমি খোঁজ নিচ্ছি, লাস্ট 5 বছর ধরে আমি নিউজ দেখছি, চায়নাকে কিন্তু প্রচুর জিনিস চায়নাকে দিয়ে দিয়েছে। বিশেষ করে বেলুচিস্তানের যে গোয়াদার পোর্ট রয়েছে, এটা কিন্তু চাইনিজকে মানে চায়নাকে তারা কিন্তু বিক্রি করে দিয়েছে অলরেডি। কিন্তু চাইনিজরা এখানে কোনো রকম ডেভেলপমেন্ট করতে পারছে না। তার কারণটা কি? ডেভেলপমেন্ট করতে পারছে না কারণ সেখানে রয়েছে বেলুচিস্তান লিবারেশন আর্মি। এটাই হচ্ছে বড় কারণ। বেলুচিস্তান লিবারেশন আর্মি এর মধ্যে চাইনিজদের প্রচুর চাইনিজ হত্যা করেছে যারা সেখানে গাড়ি নিয়ে গেছে। কারণ বেলুচিস্তান এমন একটা জায়গা, চতুর্দিকে পাহাড়, রুক্ষ পাহাড়, বালিয়াড়ি, সেখান দিয়ে গাড়ি যায়। সুতরাং যে একটা কোনো বিল্ডিং আছে বা ইনফ্রাস্ট্রাকচার আছে যেখানে অ্যাকচুয়ালি কোনো জিনিসকে কন্ট্রোল করা সম্ভব সেটা নয়। পুরো বালিয়াড়ি এলাকা, যেখান থেকে ইচ্ছে দস্যু চলে আসতে পারে। এক্ষেত্রে দস্যু মিনস আমি বেলুচিস্তান লিবারেশন আর্মিকেই বলছি, কারণ দস্যু বলাটা ঠিক নয়, এটা আমার ভুল বলাটা। কিন্তু তারা যেভাবে তাদের স্বাধীনতার জন্য লড়াই করছে সেটাকে আমি অন্যরকমভাবে সমর্থন করি শুধুমাত্র পাকিস্তান ভারতের বিরুদ্ধে, মানে কোনো একটা বলে তা নয়, মানে অ্যান্টি ইন্ডিয়া বলে তা নয়। আমি সমর্থন করছি অন্য কারণে। কারণ যদি আমি হিউম্যানিটির দিকটা দেখি তাহলে একটা জিনিস আপনারা বুঝতে পারবেন, পাকিস্তান ক্রমাগত, কারণ বেলুচিস্তানের মিনারেলস মানে খনিজ সব থেকে বেশি, তাদের সেখান থেকে ক্রমাগত সেটা তুলে নেওয়া হয়েছে, কিন্তু বেলুচিস্তানকে কিছু দেওয়া হয়নি। সেই জায়গা থেকে তাদের এই আন্দোলনটা মানে বহুদিনের, এবং সেই কারণেই চাইনিজরা বেলুচিস্তানে ঢুকতে ভয় পায়। এবং সেখানে কিছু পার্ক আছে, যে পার্কে বাচ্চারা হয়তো বিকেলবেলা খেলতো, বয়স্ক মানুষরা হাঁটাহাঁটি করতেন, এই টোটাল পার্কগুলো চাইনিজদের দিয়ে দিয়েছে। তার বদলে পাকিস্তান টাকা নিয়েছে প্রচুর। সুতরাং পাকিস্তান দেশ হিসেবে আর কিন্তু কতদিন এক্সিস্ট করবে সেটা কিন্তু সন্দেহজনক। হয়তো খুব বেশি দিন পাকিস্তান হয়তো আর এক্সিস্ট করবে না, কারণ দেশের অর্ধেক জিনিসই বিক্রি হয়ে গেছে সবার অজান্তে। এবার যখন আমেরিকা আফগানিস্তানে কিছু করার জন্য যতদিন টাকা দিচ্ছে পাকিস্তান, ততদিন আমেরিকার হয়ে কথা বলবে। যখনই টাকা দেওয়া বন্ধ করবে তখনই কিন্তু চায়নার হয়ে কথা বলবে। এবং তুলসি গ্যাবার্ড মানে আমেরিকান ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট মনে করছে এই নর্থ কোরিয়া, রাশিয়া, চায়না আর পাকিস্তান, এর মধ্যে পাকিস্তান এবং চায়না এরা দুজন যে মিসাইলটা ডেভেলপ করছে হতে পারে সেটা 3000 কিলোমিটারের কাছাকাছি। এবং সবথেকে বড় কথা যেটা, এটা হচ্ছে এক্সপেন্ডেবল এবং খুব তাড়াতাড়ি শিফট করা যায়, খুব তাড়াতাড়ি রিমুভ করে ফেলা যায়, খুব তাড়াতাড়ি অ্যাসেম্বল করে দেওয়া যায় এই মিসাইলগুলো, এবং খুব তাড়াতাড়ি লঞ্চ করে দেওয়া যায়। এবং এই ধরনের মিসাইল কিন্তু পাকিস্তান তৈরি করছে, সেটা হয়তো চাইনিজদের সাপোর্টেই তৈরি করছে। পাকিস্তানের নিজস্ব তৈরি করার মতো ক্ষমতা নেই, চাইনিজদের সাপোর্টে তৈরি করছে, এবং চাইনিজরা পাকিস্তানকে দিয়ে এটা করাবে। এইটা কিন্তু পাকিস্তান এবং চাইনিজের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে এইটা যেভাবেই হোক চাইনিজরা পাকিস্তানকে দিয়ে করাবে। যদি ওখান থেকে ওটা লঞ্চ হয় সেটা পাকিস্তানের জমি থেকে লঞ্চ হবে, চাইনিজ জমি থেকে হবে না। কারণ চাইনিজরা কখনোই তাদের দেশের অগ্রগতি যেভাবে হচ্ছে, তাদের যে ইনফ্রাস্ট্রাকচার, তাদের যে এই যে বিপুল পরিমাণে তাদের যে অর্থনীতি, সেটা কিন্তু হঠাৎ করে নষ্ট করতে চাইবে না। সেই জায়গা থেকে তারা কিন্তু নিজের দেশে কখনো ওটাকে করবে না। তারা যদি কিছু হয় পাকিস্তানের উপর দোষ চাপিয়ে দেবে, পাকিস্তানকে তার জন্য টাকা দেবে, কিন্তু পাকিস্তানকে দিয়ে করাবে। এইটা কিন্তু বুঝে গেছে তুলসি গ্যাবার্ড। এবং পাকিস্তান এবং চায়না যেভাবে হোক, এবং তুলসি গ্যাবার্ড এবং মানে আমেরিকার যে বিবৃতিটা দিয়েছে সেখানে কিন্তু ভারতের নামও রয়েছে। তারা বলছে যে ভারতও কিন্তু মিসাইল ডেভেলপ করছে, কিন্তু এই 4টে দেশের মধ্যে ভারতের নাম নেই। মিসাইল ডেভেলপ তো সব দেশই করছে। এবং আমাদের একটা ব্যাপার হচ্ছে, ভারত যে সমস্ত মিসাইলগুলো লঞ্চ করেছে সেগুলোর 5500 কিলোমিটার, 6000 কিলোমিটার, অ্যাকচুয়ালি কিন্তু আমাদের মিসাইল যতটুকু আমার ধারণা এবং বিশ্বের বিভিন্ন ইন্টেলিজেন্সের ধারণা, ভারত কিন্তু মোটামুটি 10 থেকে 12,000 বা 12 থেকে 15,000 কিলোমিটার অবধি ইন্টারন্যাশনাল রেঞ্জের মিসাইল কিন্তু ডেভেলপ করে ফেলেছে। কিন্তু তারা কখনোই সেটা স্বীকার করে না। ভারত সবসময় বলে যে আমাদের কাছে 5000-এর বেশি মিসাইল নেই, 5000 কিলোমিটার যার রেঞ্জ, এর বেশি কিন্তু আমাদের মিসাইল নেই। কারণ এটা বলে না, কারণ ভারতের উপর অনেক রেস্ট্রিকশনস আসতে পারে, বিভিন্ন দেশ থ্রেট ফিল করতে পারে। সুতরাং ভারত কিন্তু কখনোই সেটা স্বীকার করে না। সেটাও কিন্তু পাকিস্তান এবং চায়না মাথায় রেখেছে যে ভারত কিন্তু করে ফেলেছে এটা। এরপরের এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি।
যতটুকু আপডেট এসছে সেটা আপনাদের সামনে রাখলাম। আপাতত আমেরিকাও যে পাকিস্তানকে দিয়ে সব রকম কাজ করাচ্ছে, তারাও কিন্তু পাকিস্তান চায়নাকে তার থ্রেট হিসেবে মনে করছে। তো এখন এই পর্যন্তই। এই বিষয়ে যদি কখন নতুন কোনো ডেভেলপমেন্ট হয় সর্বপ্রথম নিয়ে হাজির হবো আমি আপনাদের সামনে। জয় হিন্দ, জয় ভারত।